শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দুপুরে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দুপুরে বরিশাল নগরের প্রায় কয়েকটি কলেজের কয়েকশত এইচএসসি পরীক্ষার্থী শিক্ষা বোর্ডের সামনে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় তারা তাদের কয়েকটি দাবি সহ বর্তমান শিক্ষামন্ত্রীর পদত্যাগের জোর দাবি তোলেন। এ সময় বোর্ড চেয়ারম্যান সহ শিক্ষা বোর্ডের অন্যান্য কর্মকর্তারা এসেও আন্দোলন থেকে শিক্ষার্থীদের সরাতে পারেনি। এদিকে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করায় সড়কের দুপাশে পরিবহনের দীর্ঘ লাইন পড়ে যানজট সৃষ্টি হয়। সিলেবাস ভিত্তিক প্রশ্ন প্রণয়ন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 5 দফা দাবিতে মুন্সিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। দুপুরে মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট শহীদ চত্বরে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা। এ সময় শিক্ষামন্ত্রীর বক্তব্যে শিক্ষার্থীদের কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ করে তারা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশে সরকারি হরডাঙ্গা কলেজের শিক্ষার্থী মারুফ চৌধুরী শিক্ষার্থীদের পক্ষে 5 দফা দাবি তুলে ধরেন। বিক্ষোভ চলাকালে শহীদ চত্বর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। দুপুরে সিরাজগঞ্জ ইলিয়ট ব্রিজ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক হয়ে বাজার স্টেশনে যায় শিক্ষার্থীরা। পরে সেখানে তারা কিছুক্ষণ অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বিভিন্ন রকমের স্লোগান দেয় তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন হচ্ছে, বন্যায় পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যেতে পারছে না, তবুও পরীক্ষা স্থগিত না করে শিক্ষামন্ত্রী পরীক্ষা চালিয়ে যাচ্ছেন। আমাদের বুয়েট চুয়েটের সার্টিফিকেট ধরিয়ে দিয়েছেন, উল্টো আমাদেরই তিনি ফার্মের মুরগি বলেছেন। এ সময় কিছু অভিভাবকরা শিক্ষার্থীদের সাথে একই দাবি জানান। এই অবস্থার মধ্যে আমরা পরীক্ষা দিয়েছি, ওদের কোনো প্রিপারেশন ছাড়া ওরা পরীক্ষা দিয়েছে, এটা তো উনি ঠিক করলো না। কালকে রাত্রে 11টা পর্যন্ত ওরা সংসদে ছিল, ওনাদের কি উচিত ছিল না সে পরীক্ষাটা স্থগিত করা? উনি এটা করে নাই। আমাদের কোনো দাবি উনি কালকে মানে নাই। কেন মানবে না? আমরা শিক্ষার্থী, উনি শিক্ষামন্ত্রী, ওনারা আমাদের দাবি মানতে হবে, উনি মানে নাই। যদি কোনো নিষিদ্ধ সংগঠন এবং গুপ্তরা যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে, আমরা ছাত্ররা এই কোনো দায় আমরা নেব না। ছাত্রদল করার পরেও আমরা এই জায়গায় আসছি, তাদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা ছাত্রদল সবসময় আসছি। এরা ভাবতেছে না স্টুডেন্ট একটা অসুস্থ হয়ে গেলে সে পরীক্ষা দেবে কেমনি? এই অবস্থায় সে শুধু দেখতেছে পরীক্ষা হল ভালো আছে, পরীক্ষা হল ভালো থাকলে ভালো না, কেন তাদের ঘরে কারেন্ট নাই, পানি ডুবে আছে, তারা কেমনে পরীক্ষা দেবে? যে শিক্ষামন্ত্রী নিজেই শিক্ষা জানে না, যদি শিক্ষা জানতো তাহলে এই প্রশ্নগুলো বলতো না যে 2 বছর আগে আমরা প্রশ্ন করছি আর সেই প্রশ্ন দিয়ে আমরা দিছি, সেই কারণে প্রশ্ন তো হার্ড হয়েছে। 2 দফা দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার দুপুরে যশোর প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ সহ তাদের 2 দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, যৌক্তিক দাবিগুলো মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে শিক্ষা কার্যক্রম ও পরীক্ষা নিয়ে সৃষ্ট উদ্বেগ দূর হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এইচএসসি পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্রের মান ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে কুষ্টিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ দুপুর থেকে শহরের মজমপুর মোড়ে শত শত শিক্ষার্থী অবস্থান নেন। এতে ব্যস্ত সড়কে যান চলাচল ব্যাহত হয়ে সৃষ্ট হয় যানজট। বিক্ষোভে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও দাবি বাস্তবায়নের স্লোগান দেন। তাদের অভিযোগ, বন্যা ও টানা বৃষ্টির কারণে ভোগান্তি এবং যোগাযোগ সংকটের বিষয়টি বিবেচনা না করেই পরীক্ষা নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও পরীক্ষা স্থগিত ও শিক্ষার্থী বান্ধব সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তারা। কক্সবাজারের চকরিয়া পেকুয়া সহ জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ধীরে ধীরে পানি নামলেও সামনে আসছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। দুর্গত এলাকায় এখনও বিরাজ করছে মানবিক সংকট। কক্সবাজার প্রতিনিধি এম শাহি আলমের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন হাফিজা খানম জ্যোতি।
কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া সহ জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। মাতামুহুরী ও বাকখালী নদীর পানি বিপদসীমার নিচে নেমে যাওয়ায় প্লাবিত এলাকা থেকে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। পানি কমার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র। ভেঙে গেছে সড়ক, সেতু ও কালভার্ট, তলিয়ে গেছে মাছের ঘের, কৃষিজমি, বসতভিটা, প্রাণ হারিয়েছেন অর্ধশত। তবে নিম্নাঞ্চল হওয়ায় পেকুয়ার অনেক এলাকায় এখনও রয়েছে জলাবদ্ধতা। এদিকে দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, খাদ্য ও চিকিৎসার সংকট এখনও কাটেনি। সরকারি বেসরকারি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অব্যাহত রেখেছে ত্রাণ বিতরণ। ত্রাণের কোনো আমাদের এখানে এখনো পর্যন্ত ঘাটতি নেই। আমরা যেভাবে চাহিদা দিচ্ছি সেটা আসতেছে। মানুষ রান্না করে খেতে পারে এরকম ভারী খাবারের দিকে নজর দিচ্ছি এবং এরকম প্যাকেট তৈরি করছি। ক্ষয়ক্ষতির তুলনায় সহায়তা এখনও প্রয়োজনের তুলনায় কম, অভিযোগ স্থানীয়দের। এবারের বন্যায় খুব আমরা ধান, চোল, পুকুরে মাছ হতে ধরি, ঘর বাড়ি হতে ধরি, আমাদের কিচ্ছু নেই। আমরা হাহাকার। আগত আর পানি কিছুটা হমের একবার যদি হমে যাবে গোরসল লই বাড়ি যাইম। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো পুলিশের দায়িত্ব বলে জানালেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। আমরা খুঁজে খুঁজে যে এলাকায় এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণ ত্রাণ যায়নি বা খাবার যায়নি, আমরা সেখানে সেগুলো পৌঁছানোর ব্যবস্থা করছি, চেষ্টা করছি। পুলিশ তো মানুষ, মানুষের পাশে মানুষ থাকবে। এখন আর কোনো ক্যাজুয়ালিটির সংবাদ নেই। এদিকে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। এই ক্ষতিগুলো কিভাবে মানুষকে আমরা পুষিয়ে দিতে পারি সরকারের তরফ থেকে, সে ব্যাপারে কিন্তু আমাদের মাঠ পর্যায়ে কর্মকর্তা কিন্তু কাজ করছেন এবং আমরা তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে তথ্য সংগ্রহ এই কর্মসূচিটা সম্পন্ন করতে বলেছি, যাতে করে দ্রুততম সময়ের মধ্যে সরকার তাদের পাশে দাঁড়াতে পারে। দুর্যোগকালীন এই সংকটে সরকারি সহায়তার পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দুর্গত এলাকার মানুষ। হাফিজা খানম জুথি, মাই টিভি। বন্যায় মারা যাওয়া গবাদি পশুর জন্য ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব তুলো। গতরাতে চট্টগ্রাম সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি নিয়ে সভায় তিনি জানান, বন্যায় মারা যাওয়া প্রতিটি গরুর জন্য ক্ষতিগ্রস্ত পরিবার পাবে 25,000 টাকা, আর ছাগল বা ভেড়া মারা গেলে প্রতিটির জন্য দেওয়া হবে 10,000 টাকা। প্রাণী সম্পদ অধিদপ্তরকে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য দ্রুত মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন মন্ত্রী। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এই বন্যায় চট্টগ্রামে 39টি গরু, 95টি ছাগল, 42টি ভেড়া, 1,42,000-এর বেশি মুরগি এবং 1,300টি হাঁস মারা গেছে। খেয়াল রাখতে হবে যারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত, যারা সবচেয়ে এখানে দুর্গত এলাকায়, তাদের জন্য এখানে কোনো রাজনৈতিক বিবেচনা যেন করা না হয়। 1, 2 নম্বর হচ্ছে যে এটা সম্পূর্ণ দুর্নীতিমুক্ত থাকতে হবে। অতীতে এই ত্রাণ নিয়ে নানান ধরনের অভিযোগ ছিল। আমরা চাবো আমাদের এই সরকার এই ব্যাপারে জিরো টলারেন্স। কোনো অবস্থাতেই, কোনো ক্ষেত্রে, কোনো স্তরে যদি এই ধরনের দুর্নীতির অভিযোগ বা সম্পৃক্ততা থাকে, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা গ্রহণ করব। যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর 4 আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামাতে ইসলামীর যশোর জেলা আমির মোহাম্মদ গোলাম রসুল। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিয়ে তাদের হাতে খাদ্যদ্রব্য সামগ্রী সহ প্রয়োজনীয় ত্রাণ তুলে দেন। এ সময় তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। অনুষ্ঠানে স্থানীয় জামাতে ইসলামী নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। বন্যার দুর্ভোগে বিপর্যস্ত মৌলভীবাজারের রাজনগর উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ এবং বিশুদ্ধ পানির জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছে বাহিনীটি। বুধবার বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের নির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনী রাডার ইউনিট মৌলভীবাজারের উদ্যোগে রাজনগরের কড়াইয়া সরকারি আবাসনে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ ও চিকিৎসা সহায়তা কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর রাডার ইউনিট মৌলভীবাজারের অনসাইট কমান্ডার গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী আব্দুল্লাহ আল আমিন। টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। বুধবার বান্দরবান সদর উপজেলার
বালাঘাটা KS পাড়া এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এ কথা বলেন। বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পর্যায়ক্রমে মেরামত করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত 50টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। পানি নেমে গেল, সেই বাড়ি বসবাস উপযোগী নেই, সেখানে হয় কাদা, নাহলে সেই বাড়িঘর ভেঙে গেছে। উনি আবেগক্রান্ত হয়ে গেছেন। আমি উনাকে সরকারের পক্ষ থেকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, এই বন্যার কারণে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, প্রতিটি ঘর বাড়ি সরকারের উদ্যোগে আমরা ইনশাল্লাহ মেরামত করে দেব, যাতে করে আপনারা আপনাদের ঘরে আবার ফিরে যেতে পারেন। টানা অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রংপুর জেলা পরিষদ। সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের মাঠের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুল নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহের হোসেন তালুকদার বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিপ্রায় অনুযায়ী ব্রহ্মপুত্রের ওপারে পরিকল্পিত একটি সুন্দর নগরী গড়ে তুলতে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করছে। সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে পরিকল্পিত নগরায়ন করার জন্য প্ল্যান করা হয়েছে বলেও জানান তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের খাল পুনর্খনন করা হলে সামান্য বৃষ্টিতে আর জলাবদ্ধতা হবে না। দুপুরে নগরীর গণপূর্ত ভবনের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন। চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়া এক্সেস রোড এলাকায় একটি প্রতিষ্ঠানের চাঁদা দাবি ও ভাঙচুরের মামলায় 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপির অতিরিক্ত কমিশনার ফয়সাল আহমেদ। দুপুরে সিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশের এই কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ইউনুস, ইমরান, আকবর হোসেন, সুমন, মনির, গিয়াসউদ্দিন, নয়ন ও আব্দুল নাহিদ। এ সময় তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, কেউ চাঁদা দাবি করলে কিংবা কোনো প্রকার হুমকি প্রদান করলে সেটি যেন সাথে সাথে পুলিশকে জানানো হয়। এদিকে এই ঘটনায় প্রধান অভিযুক্ত ডেভিড ইমনকে ধরতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন সংকটের কারণে খোলা আকাশের নিচে চলছে পাঠদান। 1968 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির পূর্ণ ভবন 2021 সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। পরে 2024 সালে ভবনটি নিলামে বিক্রি করা হলেও এখনও নির্মাণ হয়নি নতুন ভবন। বর্তমানে মাত্র 2টি কক্ষে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পাঠদান চলছে। ফলে বাকি 3টি শ্রেণীর শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে। এতে বর্ষা বা প্রতিকূল আবহাওয়ায় দুর্ভোগে পড়ছেন শিক্ষক শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক নাসিমা খাতুন জানান, একাধিকবার আবেদন করেও নতুন ভবনের কাজ শুরু হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা অ্যানি বলেন, নতুন ভবনের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে এবং আপাতত টিন শেড নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। আমাদের অনেক কষ্ট হচ্ছে, ক্লাস করতে পারছি না, শিক্ষার্থীরা বাসায় চলে যাচ্ছে, এজন্য আমরা একটা ভবন চাই। আমাদের একটা বিল্ডিং খুবই প্রয়োজন। বিল্ডিং যদি না হয় তাহলে আমরা এই ছেলে মেয়েদের কীভাবে লেখাপড়া শেখাবো? সেজন্য আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেন একটা বিল্ডিং পাই। যে নতুন বিল্ডিং করার জন্য বরাদ্দ চেয়েছি, বরাদ্দ আশা সাপেক্ষে নতুন বিল্ডিং করা হবে, নতুন ভবন নির্মাণ করা হবে। আর এখন যেহেতু বর্ষার সময় আমরা ভবন রক্ষণাবেক্ষণের জন্য কিছু বরাদ্দ চেয়েছি, সেটা আসলে অস্থায়ীভাবে কিছু শেড করে দিয়ে যেন
দ্রুততার সাথে বাচ্চাদের কোনো অসুবিধা না হয় সে ব্যাপারে আমরা দ্রুততার সাথে ব্যবস্থা নেব। ময়মনসিংহের ভালুকায় দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় 2 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের 30,000 টাকা করে জরিমানা করা হয়েছে। এই মামলায় আরও 10 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে 50,000 টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। দুপুরে স্পেশাল জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় ঘোষণা করেন। 2013 সালে জমি জমা বিরোধের জেরে আবু জাকারিয়া মিন্টুকে কুপিয়ে হত্যা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 13 বছর পর এই রায় ঘোষণা করা হলো। প্রাথমিক শিক্ষা পদক 2026 উপলক্ষে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে শহরের সিলভার জুবলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি সহ শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকালে মেড্ডা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাইদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবু তালেব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাফিয়া বেগম, সহকারী কমিশনার ভূমি নাসরিন সহ আরো অনেকে। কিন্তু আমরা সবাই চিনি, আমরা বাড়ি থেকে বের হলে বাড়িতে পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝাউতলা সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত মেলাস্থলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ সহ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। পরে সহকারী বন কর্মকর্তা নুরুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার যে 25 কোটি বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত যুগোপযোগী সিদ্ধান্ত। নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বিদ্যালয়ের ফলজ বাগানের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক SM হায়াতুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল 1 আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন নড়াইল 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার ও জামায়াত নেতা আলমগীর সহ আরো অনেকে। সংবাদ বিরতিতে আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন মাইটিভি জেলা সংবাদ। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বারৈখালী বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে LP গ্যাস সিলিন্ডার বিক্রি এবং কাচ্চি বিরিয়ানিতে নন ফুড গ্রেডের রং ব্যবহারের অভিযোগে 2টি প্রতিষ্ঠানকে মোট 13,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুর 2টা থেকে 3:30টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলার বারৈখালী বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। আমাদের দেশে যে বন্ধ করে আমরা দেশে গেছিলাম না, তারপর আসিয়া ধোয়া হয়নি, কয়েকদিন এসে আইছিলাম আমরা।
এখানে শুধু যে আপনার মাংসের যে মুরগির রক্ত মুক্ত করে সেগুলো। গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে দুটি অবৈধ বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, 10 রাউন্ড গুলি ও নম্বরবিহীন একটি মোটরসাইকেল সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক মেহেদী হাসানের নেতৃত্বে পাঁজুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেলে যাত্রীদের তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন তানজিম আহমেদ সোহেল ও মোহাম্মদ বাবু। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গতকাল সদর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এবং ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসানের নেতৃত্বে আমাদের একটা চৌকস দল, যাদেরকে আমার সহকর্মীদেরকে পাশে দেখতে পাচ্ছেন, তাদের একটা অভিযান। সেই অভিযানে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, 10 রাউন্ড পিস্তলের গুলি, একটি নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল সহ দুজনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগে গড়ে ওঠা 3টি চুনা কারখানা ও একটি ঢালাই কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানাগুলো ভেঙে দেওয়া হয়। এ সময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত 350 ফুট পাইপ এবং 4টি বার্নার জব্দ করে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহাতা বিল। অভিযানে তিতাসের কর্মকর্তা, প্রকৌশলী, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়ার 2 দিন পর রুবেল হাওলাদার নামে 28 বছর বয়সী এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার দুপুরে কুয়াকাটা সৈকতের চর গঙ্গামতি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে নিহতদের স্বজনরা ওই মরদেহের পরিচয় শনাক্ত করেন। নিহত রুবেল রাঙ্গাপালি উপজেলার বড় বাইশতিয়া ইউনিয়নের 12 নম্বর ডিগ্রির মাঝগ্রাম এলাকার আবুল কালাম আহলাদারের ছেলে। তিনি নিজ মালিকানাধীন মাছ ধরার ট্রলারের মাঝে ছিলেন। এর আগে গত সোমবার বেলা 11টার দিকে রাবণাবাদ চ্যানেলে পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর বয়া সংলগ্ন গণিরটেক এলাকায় মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাত হলে রুবেল ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি জাহাজ মেরামতকারী ডকইয়ার্ডে আলামিন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। 14 জুলাই দুপুরে পূর্বগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। তবে অভিযোগ উঠেছে অস্বাভাবিক এই মৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়েই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা গড় সার্কেল এএসপি মেহেদী ইসলাম বলেন, কোনো মৃত্যু নিয়ে যদি রহস্য থাকে তাহলে অবশ্যই ময়নাতদন্ত করতে হবে। মৃত্যুর সঠিক কারণটা জানা যায়। তারপরেও যেহেতু আপনারা আমার বিষয়টা আমার নলেজে দিয়েছেন, আমি একটু তদন্ত করে দেখি। আমার অফিসার যিনি গিয়েছিলেন ঘটনাস্থলে বা কি হয়েছে আসলে বিষয়টা আমি একটু তদন্ত করে পরবর্তীতে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো বিষয়টি। অবৈধভাবে গ্যাস সংযোগ ও ব্যবহারের দায়ে গাজীপুরের নাওজুর এলাকায় একটি পোশাক কারখানাকে 1.5 লাখ টাকা জরিমানা এবং একজনকে 1 বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাকর এই আদেশ দেন। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উপব্যবস্থাপক গোলাম রাব্বানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধ গ্যাস ব্যবহারের প্রমাণ মিললে এই দণ্ড দেওয়া হয়। অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। অভিযানে তিতাসের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নাওজুর এলাকায় এবং এখানে গাছা এলাকায়, দেগেরচাল এলাকায় আমরা বিভিন্ন অভিযানগুলো পরিচালনা করেছি। নাওজুর এলাকায় আমরা সোয়েটার লাইন বিডি নামক একটি কারখানা, যেখানে অভিযোগ ছিল যে অবৈধ সংযোগ আছে, আমরা ওইখানে অভিযান পরিচালনা করেছি এবং আমরা অভিযোগের সত্যতা পেয়েছি এবং আমরা ওইখানে 1,50,000 টাকা অর্থদণ্ড করেছি এবং এটা আদায় করেছি এবং ওইখানে অভিযুক্ত একজনকে আমরা 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে আটক 4
মাদক সেবীকে 3 মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ এরম খান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা উপজেলার দরবস্ত ও সাপমারা ইউনিয়নের বাসিন্দা। এর আগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জামাল হোসেনের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় প্রত্যেককে 3 মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় 1,76,00,000 টাকা মূল্যের 8টি স্বর্ণের বার জব্দ করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন 6 বিজিবি। এ সময় স্বর্ণ পাচারের অভিযোগে মোহাম্মদ মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল 11:30টার দিকে মুন্সিপুর বিওপির সদস্যরা কার্পাসডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলে আসা সন্দেহভাজন মিজানুর রহমানকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় তার কোমরে লুঙ্গির ভাঁজে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে 8টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও একটি DY50 উদ্ধার করা হয়। নেত্রকোনায় 7,000 পিস ইয়াবার সহ মরিয়ম বেগম নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কেন্দ্রীয় উপজেলার শান্তিকোনা ইউনিয়নের হেনারগাতি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বাসে তল্লাশি চালিয়ে মরিয়মের কাছে থেকে 35 প্যাকেটে থাকা 7,000 পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য 28 লাখ টাকা। এই ঘটনায় কেন্দ্রীয় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দিনাজপুরের ফুলবাড়ি সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় 3,42,000 টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে 29 বিজিবি। ফুলবাড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুজ্জামান জানান, সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আসলে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সহ 9 পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। রাতে নবীনগর স্মৃতিসৌধের সামনে একটি রেস্তোরাঁর পার্কিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাছে ব্যবহৃত একটি লোহা গাড়ি, 3টি ডিবি লেখা জ্যাকেট, হ্যান্ডক্যাপ, 2টি খেলনা পিস্তল, 2টি ইলেকট্রিক শট মেশিন, ধারালো সুইচ গিয়ার ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন এলাকায় ডিবি ও র্যাব পরিচয়ে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে। মহানগরীর জাতিসংঘ পার্ক এলাকায় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতিকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের তীব্র প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খুলনা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। পূর্বে গতকাল জাতিসংঘ পার্কে 5 থেকে 6 জন সাংবাদিকের ওপর গুলি বর্ষণের ঘটনা ঘটে। এ সময় প্রাণে রক্ষা পায় সাংবাদিক মতি। এ সময় বক্তারা ঘটনার সাথে জড়িত মূল অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। ঢাকার ধামরাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেক আইডির মাধ্যমে মিথ্যে প্রোপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ। এ সময় তিনি বলেন, সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রাখা এবং 7 নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করায় এমন অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। তিনি আরও বলেন, এ বিষয়ে ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন 7 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওয়াদুদুর রহমান ফালান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দৌলত হোসেন খান টাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহিন আহমেদ শাহন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু। আমার যারা রাজনীতি সহকর্মী আছে
সবাই জানেন কেমন। খুলনা পানি সরবরাহ পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ বা খুলনা ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কেসিসির সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি। আজ ওয়াসা ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। এর আগে 13 জুলাই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে 3 বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর ওয়াসার কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সহ স্থানীয় নেতৃবৃন্দ।